পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় এর পূর্বে 15 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে 16 পৃষ্ঠা থেকে আলোচনা করব ধারাবাহিকভাবে। 5 নাম্বারটা আগে করিনি, আমরা ধারাবাহিকভাবে অনুশীলন পুরো সমাধানটি করব। এখানের মধ্যে আমাদেরকে দিয়েছে সহজ পদ্ধতিতে গুণ করি। এই যে অঙ্কগুলো আছে এগুলো আমরা গুণ করব। প্রথমে আছে কত 199 গুণ 25। 199কে আমরা 25 দিয়ে গুণ করব। তো 199কে যদি আমরা 25 দিয়ে গুণ করি, গুণ করার সময় দেখো 25 দিয়ে তুমি যদি গুণ করো তাহলে একটা জিনিস খেয়াল করবে, 199 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হয়? নিশ্চয়ই 200 হয়। তাহলে এই 25 দিয়ে এটাকে গুণ করব, এটাকে গুণ করব, মাঝখানে চিহ্নটা বিয়োগ থাকবে। তাহলে 25 দিয়ে 200কে একবার গুণ করলাম, এরপর 25 দিয়ে একবার গুণ করলাম। তাহলে 25 দিয়ে 200কে গুণ করলে কত হচ্ছে? 5000। কারণ তুমি এই দুইটা শূন্য হাতে রাখো, তো 25কে 2 দিয়ে গুণ করলে 25 দুগুণে 50, আর বাকি দুইটা শূন্য বসে গেল। তারপরে 25কে 1 দিয়ে গুণ করলে 25, তাহলে বিয়োগ করলে কত হবে? 4975। তাহলে উত্তর আসলো কত? 4975। 2 নম্বরে এখানে আছে কত? 7240 গুণ 110। তো 7240কে 100 দিয়ে গুণ করলে আমরা কি করলাম? এখানে 7240-এর জায়গায় এটাকে 10 বিয়োগ করে কত করলাম? 7250। 110 দিয়ে আমরা এই অংশটাকেও একবার গুণ করব, এই অংশটাকেও একবার গুণ করব। এই অংশটা আলাদা করে লিখলাম, এই অংশটা আলাদা করে লিখলাম, গুণ করে আমরা এখন বিয়োগ করব। তাহলে এই অংশটা আসলো আর এই অংশটা আসলো। আমরা যদি এইটা লিখি তাহলে হলো যে আমাদের উত্তর আসলো যে 7,96,400। 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারটা যদি দেখি আমাদেরকে এটা গুণ করতে বলেছে। তো আমরা কি করব? এই যে সংখ্যাটা আছে 5020 আছে আর 4520 আছে, আমরা 4550 করলাম, 30 বিয়োগ করলে হয়ে যাচ্ছে। এই অংশটা দিয়ে একবার এটাকে, এই অংশটা দিয়ে একবার এটাকে, এই দুইটা অংশকে আমরা গুণ করব, এই অংশটা এই অংশটা। তাহলে আমরা এখানে রাখলাম, বিয়োগ চিহ্ন দিলাম, এই যে অংশটা আছে সেটা আমরা এখানে লিখেছি। উত্তরের মধ্যে হলো যে আমাদের এই উত্তরটা আসলো। 4 নম্বরে এই যে অংশটা আছে সেটা আমরা রাখলাম। এরপরে হলো যে এখানের মধ্যে আমরা সুন্দর করে এটা চাইলে করতে পারি, যেমন এখানে আছে কত? 1001। তো 1000 যোগ 1 তাহলেই হচ্ছে এই অংশটা দিয়ে একবার এটাকে, এই অংশটা দিয়ে একবার এটাকে গুণ করব, গুণ করে যোগ করে দিব। তাহলে আমরা এখানে আলাদা আলাদা লিখলাম, লেখার পর আমরা দুটোটা যোগ করে দিলাম, তাহলে উত্তর আসলো আমাদের এই অংশটা। এরপর আমাদেরকে 6 করতে বলেছে, সহজ পদ্ধতিতে ভাগ করি। আমরা এটা সহজ পদ্ধতিতে ভাগ করব। তাহলে এখানের মধ্যে দেখো প্রথমটার অংশ আছে কত? 67,458। এটাকে 100 দিয়ে ভাগ করলে এই যে ভাগ শেষ এবং ভাগফলটা আসবে সেটা আমাদের এখানের ভিতর গোল দাগ দিতে হবে এবং নিচে দাগ দিতে হবে। 100 দিয়ে তুমি যখন ভাগ করবে দেখবে যে তোমার উত্তর আসতেছে যে ভাগফল আসতেছে এই অংশটা 674 এবং তোমার ভাগশেষ আসতেছে 58। তাহলে 58-র নিচে দাগ হবে আর এটার নিচে কি হবে? গোল হবে। তাহলে ভাগফল হলো এটা, ভাগশেষ হলো এটা। 2 নম্বরে যদি দেখি, 2 নম্বরের মধ্যে এখানে আছে কত? 10 দিয়ে যদি ভাগ করার পর 10 মানে শূন্য একটা কাটা যাবে, বাকি অংশটা হবে ভাগফল। আর এখানের ক্ষেত্রে 10 দিয়ে করলে শূন্য হবে যে ভাগশেষ, তাহলে শূন্যর নিচে একটা দাগ হবে। তাহলে উত্তর নিচে লেখা আছে। 3 নম্বরে 100 দিয়ে ভাগ করলে এই যে 2টা শূন্য, তাহলে 2 হওয়ার আগের যে অংশটা থাকবে সেটাই হবে কি? তোমার ভাগফল। এবং এর পরের 2 অংশে যা থাকবে, শূন্য থাকলে শূন্য বা অন্য সংখ্যা থাকলে সংখ্যা, সেটা হবে ভাগশেষ। এরপর 4 নাম্বারটা আমরা এখানে পুরো সংখ্যাটা লিখলাম, 100 দিয়ে ভাগ করব। ভাগ করার পর 800 কত? 52। 852-র মধ্যে আমরা যদি যাই, প্রথম 2টা শূন্য চলে গেলে 2টা আমরা বাদ দিলাম, বাকি অংশটাই আমাদের ভাগফল। এবং এখানে যে শূন্য আছে, শূন্য হলো যে কি? আমাদের ভাগশেষ। তাহলে এই অংশটা আমরা এখানে লিখলাম। পরবর্তীতে আমাদেরকে 7 নম্বরে বলেছে ঠিক কিনা যাচাই করেই আমরা এই অংশটা ঠিক কিনা আসলে এটা আমরা যাচাই করব। প্রথমে 1 নম্বরের মধ্যে আমরা এটা করলাম। দেখো এখানের মধ্যে যে ভাগটা আছে, ভাগের প্রসেসটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে পেলাম এটার ভাগফল হলো 101 এবং ভাগশেষ হলো 252। তাহলে এটা কি এখানের সাথে মিলতেছে? ভাগফল হলো 101 এবং ভাগশেষ হলো 252, তাহলে এটা সঠিক। তাহলে আমরা এটাকে কি করব? এটা একটা সঠিক। এরপর এই অংশটা যদি আমরা দেখি 2 নম্বরের মধ্যে, এটা আমরা করলাম 2 এর মধ্যে করার পর আমাদের ভাগফল আসলো যে 123 এবং ভাগশেষ আসলো 10। তাহলে ভাগফল আসলো কত? 123 এবং ভাগশেষ 10। তাহলে এটাও আমাদের সঠিক। তাহলে এটা কি হলো? সঠিক হলো। 3 নম্বর দেখো দিয়েছে আমাদের এখানে ভাজ্য হলো কত? 186 এবং ভাগশেষ দেখো তার থেকে বেশি। তো ভাগশেষ কখনো কি বেশি হইতে পারবে? ভাগশেষ তো কখনো বেশি হইতে পারবে না। তাহলে এটা ভুল, এটা কি নয়? সঠিক নয়। তো এই যে 3 নাম্বারটা আমরা জানি ভাগশেষ সবসময় কি হয়? ভাজক থেকে ছোট হয়। তো এখানের ক্ষেত্রে তার উল্টা হয়ে গেল 222, এটা কখনো কি হবে না? সঠিক হবে না। আমরা যদি এর পরের সংখ্যা যাই 8 নম্বরে,
কোনো বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে, এবং এটা আমাদেরকে ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। তাহলে এখানের মধ্যে আমরা যদি ভাগ করি তাহলে ৬৫০ দিয়ে ভাগ করার পর দেখো ৬৫০, এখানে হলো কত ৯৮,০০০ গ্রাম। তো এটার মধ্যে প্রথমে একবার যাবে, ১ দিয়ে করলাম, তাহলে ৩০০ কত হচ্ছে ৩০। তো ৩৩০-এ যাবে না, তাহলে আমরা এখান থেকে কী করলাম, একটা শূন্য নামালাম আমরা এখান থেকে, ৩৩০০। তাহলে ৩৩০০-র মধ্যে ৬০০ কয়বার যাবে, তাহলে 5 বার যাবে। 5 বার দিলে কত হয় ৩২৫০। তাহলে 50-এর পর এখানে যে একটা শূন্য আছে এটা আমরা এখানে নামালাম, তাই এই শূন্যটা আমরা কী করলাম এখানেও দিয়ে দিলাম, তাহলে ১৫০। তাহলে ভাগফল হবে কত ১৫০, এবং ভাগ শেষ হবে ৫০০। তাহলে আমরা যদি লিখি ১৫০ যোগ ১ সমান কত ১৫১তম দিনে চাল শেষ হবে, কারণ আমাদেরকে বলেছে ক্রমবাচক সংখ্যায় লেখার জন্য। তাহলে ১৫১তম দিনে কী হবে, চাল শেষ হয়ে যাবে। একটি বই তৈরি করতে ১৩৮টা কাগজ লাগে। ৭০,০০০টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তাহলে আমরা এখানে যদি এটা দেখি, আমরা যদি ৭০,০০০কে ১৩৮ দিয়ে ভাগ করি তাহলে নিশ্চয় আমরা উত্তর পাবো। ৯ নম্বরে যদি দেখি, আমরা যদি ৭০,০০০টা কাগজে ১৩৮টা কাগজ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো, তাহলে ১৩৮ ৭০,০০০ দিয়ে ভাগ করলে, এখানের ক্ষেত্রে যে অঙ্কটা দেখছো এটা আমি তোমাদেরকে পাশাপাশি করাচ্ছি, তোমাদের জন্য ভালো হবে। প্রথমে দেখো ১৩৮কে যদি তুমি এখানের মধ্যে ৭০,০০০ দিয়ে ভাগ করো, একটু বোঝার চেষ্টা করো, তোমাদেরকে বোঝাতে হচ্ছে তাই আমি এখানে পাশাপাশি করছি। ১৩৮ ৭০-এ যাবে না, ৭০০-এর মধ্যে যদি যায় তাহলে 5 বার যাবে। কয়বার যাবে 5 বার। তাহলে 5 বার গেলে কত হবে ৬৯০ হবে, ৬৯০ হলে এখানে আর কত থাকবে 10 থাকবে। তো 10 হলে আমাদের কি করতে হবে, এখান থেকে একটা শূন্য নামালাম। এখন দেখো ১০০-এর মধ্যে কিন্তু এখানে ১৩৮ যাবে না, কারণ ১৩৮ থেকে এটা ছোট। তো আমরা কি করব, আমরা এখানেও শূন্য দিব এবং শূন্য দিয়ে এটাকে কি করব, গুণ করব। তাহলে যদি করি, বিয়োগ করার পর আমাদের কত থেকে যাবে ১০০ই থেকে যাবে। আবার এখান থেকে আমরা শেষ যে শূন্যটা ছিল সেটা নামাবো। তো ১০০০-এর মধ্যে কয়বার যাবে, ১০০০-এর মধ্যে 7 বার যাবে। তাহলে 7 বার গেলে কত হবে ৯৬৬ হবে, ৯৬৬। তাহলে ৯৬৬ যদি হয় তাহলে শেষে কত থাকবে ৩৪ থাকবে। তাহলে উত্তর হবে ৩৪। তো এখানের ক্ষেত্রে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতো, তাই আমি তোমাদেরকে এখানে দেখালাম। তাহলে ভাগফল হলো কত ৫০৭ এবং ভাগশেষ হলো ৩৪। আশা করি তোমরা এটা বুঝেছো। এর পরে যে প্রশ্নটা আছে আমাদের 10 নম্বরে, শরীফ সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষদের মাঝে ৭৫০টি ৫০০ টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? তো আমরা ৭৫০টিকে ৫০০ দিয়ে গুণ করলে গুণটা খুবই সোজা হবে, কারণ এখানে দেখো 2টা শূন্য, আমরা এই 2টা শূন্য হাতে রেখে দিলাম, এটা একটা রেখে দিলাম। তাহলে 5কে যদি আমরা ৭৫ দিয়ে গুণ দিই বাকিটা আমাদের করতে হবে না। তাহলে এখানের মধ্যে যদি দেখো 10 নম্বরের মধ্যে একটি ৫০০ টাকার নোট সমান ৫০০ টাকা, তাহলে ৭৫০টি ৫০০ টাকার নোট। তাহলে আমরা যদি গুণ করি ৭৫ গুণ আমরা 5 করব শুধু, তাহলে কত হবে ৫ ৫ ২৫, ২৫-এর 5 হাতে আছে 2, ৫ ৭ ৩৫, ৩৫ আর 2 ৩৭, তাহলে ৩ 7। তো শূন্য কয়টা বাড়তি ছিল, তাহলে শূন্য বাড়তি ছিল 3টা, তাহলে এখানে 3টা হবে। যদি এখানে 2টা এসেছে এটা ভুল এসেছে, এখানে হবে 3টা। তাহলে এখানে শূন্য কয়টা বাড়তে হবে 3টা বাড়তে হবে, কারণ আমাদের 3টা শূন্য হাতে ছিল। তো এভাবে করে তোমরা সুন্দর করে গুছিয়ে এটা করতে পারো। এর পরের যে অঙ্কটা আছে আমরা যদি যাই, রাখি প্রতি মাসে ৯৫০ টাকা করে সঞ্চয় করে। প্রতি মাসে কত করে ৯৫০ টাকা করে। কততম মাসে তার সঞ্চিত টাকা ৫০,০০০ অতিক্রম করবে? উত্তর ক্রমবাচকে লিখতে হবে, তার মানে যদি কমও হয় সেটা আমাদেরকে বাড়াতে হবে। ৫০,০০০কে যদি আমরা এখানে ৯৫০ দিয়ে ভাগ করি তাহলেই আমরা পাবো। 11 নম্বরটা যদি আমরা এখান থেকে খেয়াল করি, 11 নম্বর এখানে বলেছে তাহলে ৯৫০ টাকা সঞ্চয় করে এক মাসে, তাহলে 1 টাকা সঞ্চয় করে ভাগ করলাম। এরপরে ৯৫০কে যদি আমরা ভাগ করি, তাহলে ৯৫০কে যদি ভাগ করি, এখানে দেখো ৯৫০কে ভাগ করলে প্রথমে ৯৫০ 500-তে যাবে না, আমরা 4 ঘর নিলাম। 4 ঘরে হলে কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে 5 দিয়ে করলে ৪৭৫০ আসতেছে, এবং বিয়োগ করার পর আমাদের এখানে আসতেছে ২৫০। এই যে শূন্যটা ছিল এটা আমরা এখানে নামালাম। এরপরে ৯৫০কে 2 দিয়ে করলে আমাদের হচ্ছে কত ১৯০০। তাহলে ১৯০০ থেকে বিয়োগ করার পর কত হলো ৬০০। তাহলে এখানে আমাদের ৫২। তাহলে ৫২-র সাথে আমরা কত যোগ করবো ৫২ যোগ 1, তাহলে ৫৩তম মাসে আমাদের কি হবে সঞ্চয়ের পরিমাণ ৫০,০০০ টাকা ছাড়াবে, কারণ আমাদেরকে বলেছে ক্রমবাচক সংখ্যায় লেখার জন্য। উত্তর বলেছে কি ক্রমবাচক সংখ্যায় লেখার জন্য। 12 নম্বর, আসাদ মুরগির খামার করার জন্য ৩৪৫টি ব্রয়লার মুরগি ২২৫ টাকা দরে ক্রয় করে। কয়টা ৩৪৫টা, কত টাকা করে ২২৫ টাকা করে ক্রয় করে। এতে তার কত টাকা খরচ হলো? তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমরা উত্তর পাবো। একটি ব্রয়লার মুরগির দাম ২২৫ টাকা, তাহলে ৩৪৫টি ব্রয়লার মুরগির দাম ৩৪৫ গুণ ২২৫। তো গুণটা যদি করো তোমরা, তাহলে গুণ করলে দেখবে কত আসতেছে ৭৭৭৬২৫ আসতেছে।
তো এই গুণটা তোমরা সুন্দর করে নিবে। তোমরা চাইলে এখান থেকেও সুন্দর করে সেটা লিখে নিতে পারো। এরপরে যেটা আছে 13 নম্বরে, একটি আলমারিতে 560টি বই রাখা যায়। এরকম কয়টি আলমারিতে 3,79,680টি বই রাখা যাবে? তাহলে আমরা যদি এটা ভাগ করলে আমরা উত্তরটা পাবো। আমরা লিখবো 650টি বই রাখা যায় একটি আলমারিতে। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে ভাগ দেখো এখানে ভাগটা করে দেওয়া আছে। ভাগ যেটা আছে সেটা যদি দেখো প্রথমের মধ্যে, তো এখানে দাগ হবে। এভাবে করে তোমরা চাইলে এটা করতে পারবে, অথবা এখানের মধ্যেও সেটা সুন্দর করে দেওয়া আছে। তাহলে 678টি আলমারিতে তুমি কি করতে পারবে? বইগুলো সবগুলো রাখতে পারবে। তোমার এখানে শেষে শূন্য এসেছে, তাই এক্সট্রা কোনো বই আর বেঁচে থাকবে না। এরপরে যদি দেখো 14 নম্বরে, একটি পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। তাহলে এখানের মধ্যে প্রথমে আমাদেরকে প্রশ্ন বলেছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদেরকে প্রথমেই বললো তিনি ক্রয় করলেন, তাহলে এটা তার ক্রয় মূল্য 1880 টাকা। কত দরে? 1264 টাকা দরে বস্তা। তাহলে প্রতি বস্তার মূল্য এটা, আর তিনি ক্রয় করলেন এত পরিমাণে। তাহলে প্রথমে আমরা ক্রয়েরটা যদি বের করি তার কত খরচ হলো, তাহলে আমাদের প্রথম অংশটা কি করতে হবে? গুণ করতে হবে। 14 নম্বরটা যদি আমরা দেখি, এখানের মধ্যে আমরা লিখতে পারবো এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য 1880 টাকা। তাহলে 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য, এটার সাথে এটা গুণ দিলে কত হবে? হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে হলো 23,76,320 টাকা। তাহলে তার মোট খরচ হলো এই টাকা। এখন পরের প্রশ্ন যেটা ছিল যে পেঁয়াজ বিক্রয়ের পর তার কত টাকা লাভ হলো। তাহলে আগে আমাদের দেখতে হবে তিনি কত টাকা করে বিক্রয় করেছেন। 2150 টাকা দরে। তা আমরা আগে 2150 টাকা দরে কত আসলো মূল্য, সেটা আমরা আগে বের করব। এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য 2150 টাকা। তাহলে এত বস্তার মূল্য আসতেছে কত? 27,14,600 টাকা। তাহলে আমরা প্রথমে লিখলাম 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 27,14,600 টাকা। এবং 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য, এটা কিন্তু বিক্রয় হবে না, এটা হবে ক্রয় মূল্য। এখানে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য ক্রয় মূল্য হলো কত? 23,76,320। তো আমরা যদি বিয়োগ করি, 0 থেকে 0 গেলে 0 বসবে, 0 থেকে 2 যাবে না, তাহলে আমাদেরকে 10 করতে হবে। 10 থেকে 2 গেলে কত হবে? 8 হবে। তো বিয়োগটা তোমরা করতে পারবে। এখানের মধ্যে কত আসলো? এখানের মধ্যে তাহলে তোমার লাভের যে টাকাটা আসলো সেটা হলো 3,38,280 টাকা। তাহলে তুমি যদি বিক্রয় করো তাহলে তোমার মুনাফা হবে কত? 3,38,280 টাকা।